এই সময় দাঁড়িয়ে মনে হয় কি জানেন তো, শেখাটা পুরোটাই না ছাত্রের হাতে। ঠিক ঠিক। গুরু পথ দেখাতে পারে। তো আমায় উনি বললেন, মন তো তোর নয়, সে কি করে তোর কাছে আসবে, তাকে তো আগে ডাকতে হবে। হাত মেলে কে মেরা হাত ये वादा कर लो, हाथ मेरे के मेरा हाथ। নমস্কার, এখন আমি মুম্বাইতে। তো মুম্বাইতে এসে একটু কিছু এখানকার যে রসদটা সেটা একেবারে ছেড়ে যাব সেটা হতে পারে না। আর যার সঙ্গে আমি যোগাযোগ করতে চেয়েছি কলকাতা থেকে বারবার, কিন্তু হয়ে ওঠেনি। তার ব্যস্ততা এবং তিনি যে মাপের শিল্পী, তাকে মানে তার সঙ্গে কন্ট্যাক্ট হওয়া এবং এইভাবে তার সংস্পর্শে আসাটা ডেফিনেটলি আমি জানি যে তিনি না চাইলে হয় না। আজকে আমাদের যাপন কথার অতিথি অত্যন্ত সুপ্রসিদ্ধ গায়ক সোম চ্যাটার্জি। নমস্কার। অনেক অনেক স্বাগতম আপনাকে যাপন কথায়। আমি ওনার যে জনার, মিউজিকের যে জনার, মিউজিক্যালিটি, এটা শুধুমাত্র গায়কের মধ্যে সীমাবদ্ধ নেই এবং গায়কের একটা জনারে সীমাবদ্ধ নেই, বলা যায় সমস্ত মোটামুটি সব ক্ষেত্রে ওনার বিচরণ। আর গজল, সেটা তো আর বলে কাজ নেই। প্রথম আমি গজল শুনেই খুব বেশি রকম আমি ওনাকে দেখতে শুরু করি সোশ্যাল মিডিয়ায়। তো যাই হোক, সেসব কথায় পরে আসছি। আসুন আমরা শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি কি দিয়ে, যেহেতু আপনি সুরের মানুষ, হ্যাঁ, সুরের জাদুতে সবাইকে মোহিত করে রেখেছেন, তো আমি চাইবো আপনার পছন্দ মতো কোনো একটা গান, সে গজল হোক যাই হোক, আপনি শুরু করুন। বেশ, ঠিক আছে। আমার মনে হয় যেটা, আমরা তো গান গাওয়াই যেহেতু আমার কাজ এবং গান গাওয়াটাই উদ্দেশ্য জীবনের, তো গান তো গেয়েই থাকি। কিন্তু আজকে আপনি এসছেন কলকাতা থেকে, আপনার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগছে। আমার মনে হয় একটু কথা বলি, একটু গল্প করি, নিশ্চয়ই, তারপরে গান গাইবো। কারণ এইভাবে আমরা প্রত্যেকটা যে কোনো অনুষ্ঠান বা পডকাস্ট বলুন, যাই হোক, কোনো গায়ক বা শিল্পীর ইন্টারভিউ হলেই তাকে প্রথমে বলা হয় একটা গান শোনান। হ্যাঁ, তো আপনার, আমি পডকাস্ট যতটুকু দেখেছি, আপনি একটু অন্যভাবে জিনিসটাকে দেখেন। মানে শুধুমাত্র একটা, মানে জাস্ট একটা জিনিস করব বলে, সবাই করছে করব বলে, এরকমভাবে আমি দেখিনি আপনাকে করতে। তো আমার মনে হয় যেটা স্বাভাবিক, যেটা ন্যাচারাল, সেইভাবে যদি আমরা মানে জাস্ট দুজন বসে যদি একটু আলোচনা করি, গল্প করি, অবশ্যই, তার মধ্যে গান তো আসবেই, গানের বাইরে তো কোথাও নেই আর কি। একেবারে একেবারে। আপনি বলুন। আপনি যেটুকু, আপনার মাধ্যমেই আমি জানতে পেরেছি যে আপনার হাতে খড়ি আপনার দিদার কাছে। আমার দিদা শ্রীমতী দেবী মিত্র। হ্যাঁ, আমার প্রণাম তাকে। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, তো সেটা কিভাবে হলো? দেখুন, আমরা কিন্তু শিকড় ছাড়া আমরা কেউ না। সেটা কিভাবে হলো শিকড়কে সম্মান দেওয়া দরকার। সেটা কিভাবে হলো বলতে, জিনিসটা হচ্ছে যে আমার দিদা শ্রীমতী দেবী মিত্র, উনি দেখবেন হয়তো যখন এটা ইউটিউবে আসবে, আমার মনে হয়। তো অনেক ছোট থেকে আমার কিন্তু জীবনের শুরুটা হচ্ছে যন্ত্রসঙ্গীত দিয়ে। মানে গান এমন একটা ব্যাপার ছিল, যেহেতু বাড়িতে দিদা গাইছেন, তাই জন্য মানে গান তো গাইতেই পারি এরকম একটা ভাবে, একটা কিছুটা হলেও একটা টেকেন ফর গ্রান্টেড একটা ব্যাপার ছিল। মানে আমি শুনেছি, বা আমার খুব ভাষা স্মৃতিতে মনে আছে, দিদার যে হারমোনিয়াম, আমি ছোটোবেলায় যখন আমার ধরুন 2-3 বছর বয়স, আমি হাত পেতাম না, আমি দাঁড়িয়ে হারমোনিয়ামটা বাজানোর চেষ্টা করতাম। এবং তখনও গান গাওয়ার থেকে যন্ত্র বাজানোতে আমার বেশি আনন্দ ছিল, ইন্টারেস্ট ছিল, যে কারণে পরবর্তীকালে আমাকে গান গাওয়ানোর জন্যে আমার মাকে বেশ বেগ পেতে হয়েছে। মানে গান করো এটা বলে আর কি। কারণ তারপরে আর দিদার একটা ব্যাপার ছিল, দিদা সাংসারিক কারণে পুরোপুরি পেশাদার হওয়া যেটাকে বলে, সেটা হননি অন চয়েস, হতে পারেননি বলবো না, কারণ হওয়ার ওনার যথেষ্ট সম্ভাবনা ছিল এবং সেরকম সুযোগও ছিল। ওনার রেকর্ড বেরিয়েছে কলাম্বিয়া থেকে। আর তখনকার দিনে তো ঠিক এরকম ব্যাপার নয় যে কেউ চাইলেই রেকর্ড করতে পারে। তখন কোম্পানি শিল্পীকে চুজ করত যে ইনি রেকর্ড করার যোগ্য, তাই আমরা তাকে সুযোগটা দিলাম। তো সেই রকম একজন শিল্পী,
তার সূত্রে আমাদের বাড়িতে বহু বড় বড় শিল্পী গাইয়ে, মানে আমি শুনেছি মুনাব্বার আলী খান সাহেব থেকে শুরু করে সকলের আনাগোনা এরকম। কিন্তু দিদা যেহেতু পেশাদার হননি, সেই কারণে কিছুটা, মানে আমি জানি না, দিদা হয়তো শুনলে রাগ করবেন, আমার মারও ছোটবেলা থেকে গান গাওয়ার খুব ইচ্ছে ছিল এবং মা গাইতেনও। বাহ। কিন্তু সে জাস্ট ওই কারণে যে গানকে পেশা করবে না, কারণ তখনকার দিনে আপনি জানেন, আমি বলছি ধরুন 1960 এই সময়ের কথা, তখনও কিন্তু আমাদের সমাজে একজন মহিলা শিল্পী গানকে পেশা করছেন, তার সঙ্গে অনেকগুলো প্রোজ অ্যান্ড কনস জড়িয়ে ছিল। হ্যাঁ, সে এবার সেটা ভালো কি খারাপ সে আলোচনায় যাচ্ছি না, কিন্তু ছিল বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, তো এবার সেখানে ব্যাপারটা হচ্ছে দিদা বিইং দ্য প্রোটেক্টিভ পার্সন দ্যাট শি ইজ, তো উনি যেটা করেছিলেন যে না, গানকে পেশা করবে না, তাই জন্য কিছুটা বলা যায় মাকে উনি একরকম গান থেকে সরিয়ে নিয়েছিলেন। এবং মানে অন্য, যেমন মা নাচ শিখেছেন, বহুদিনে করেছেন ইত্যাদি, কিন্তু বাড়ি থেকে ওটাই ছিল যে হ্যাঁ, একটা জায়গা অবধি করো, এটা যতদিন ভালো লাগে সব ঠিক আছে, কিন্তু তারপরে একটা কোনো একাডেমিক কোনো একটা কিছু করে, হ্যাঁ, তাতে যে খুব খারাপ হয়েছে তা নয়। আমার মা বাবা দুজনেই দে আর প্রফেসর্স অফ ইংলিশ, তো আমি নিজেও সেই কাজ করেছি একটা সময় অবধি। তো কিন্তু সেই ক্ষোভটা কোথাও, বা সেই যন্ত্রণাটা কোথাও, ক্ষোভ কথাটা হয়তো মানে বলা আমার ঠিক হচ্ছে না, কিন্তু আবার হয়তো হচ্ছেও, জানি না আমি। তো এই যেহেতু ওই পেশাদার গায়িকা হওয়ার জন্যে তখনও মেয়েদের বা মহিলাদের অনেক প্রোজ অ্যান্ড কনস সেই সময় ছিল, তো কিছুটা সেই কারণেই বলতে পারেন আমার দিদা মাকে অ্যালাউ করেননি, মানে গানকে পেশা হিসেবে নেওয়ার বা গানকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার, বা সেই সম্ভাবনাটাই হয়তো বন্ধ করতে চেয়েছিলেন। এখন আপাত দৃষ্টিতে এটা শুনলে হয়তো খুব কঠিন মনে হয়, কিন্তু প্রত্যেক মায়ের কাছে তার সন্তানের আগে তো কিছু নয়, সুতরাং তার সন্তানের ভালো চাওয়াটা তার কাছে সবার আগে, তার সেই চেয়ে যদি তিনি করে থাকেন তাহলে তার কাছে সেটা জাস্টিফাইড। তো দিদা চেয়েছিলেন যে অ্যাকাডেমিক্সে কিছু করবে, সেখান থেকে একটা ক্যারিয়ার হবে, চাকরি হবে, তাতে যে কিছু খারাপ হয়েছে তা নয়। আমার বাবা মা দুজনেই প্রফেসর্স অফ ইংলিশ, আমি নিজেও সেই কাজ করেছি, মানে তাদের ছেলে হিসেবে। কিন্তু বলতে পারেন সেই সময় থেকেই, মানে আমার মধ্যে যে মিউজিক্যাল কিছু ট্যালেন্ট রয়েছে, এটা দেখার পর থেকে মা অদ্ভুতভাবে আমাকে ইনসিস্ট করে এসছে যে গান করো। কিন্তু ওই যে সময় যেটা হওয়ার সেটা সময় হওয়ার থাকে। আমি আমার জীবনের প্রথম 10 থেকে 12 বছর প্রায় আমি হাওয়াইয়ান গিটার শিখেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে। আমি জীবনে খুব ভালো গুরু পেয়েছি, এটা আমার আশীর্বাদ ওপরওয়ালার, বাবা মার। তো আমি হাওয়াইয়ান গিটার শিখেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে, করুণ বন্দ্যোপাধ্যায়ের কাছে, এনাদের কাছে আমি শিখেছি। আমার প্রথম গুরু এই বিষয়ে হচ্ছেন রথীন পাঠক বলে এক ভদ্রলোক, সকলের নাম নেওয়া উচিত কারণ তারাই হাতে ধরে শিখিয়েছেন। রাদার রথীনবাবু, মানে রথীনবাবু বলতেন বাবারা সবাই, তাই থেকে আমার কাছেও রথীনবাবু হয়ে গেছে, আমি কোনোদিন স্যার টার বলিনি। তো উনি প্রথম সম্ভাবনাটা দেখেছিলেন যে এর দ্বারা হতে পারে, সেইটা আমি করেছি। আমার হারমোনিয়াম বাজাতে ভালো লাগতো, আমি খুব অল্প কদিন পিয়ানো শিখেছি অমর লাহার কাছে বাণীচক্রে, তো এগুলোতে ইন্টারেস্ট বেশি ছিল। কিন্তু তারপরে একটা যেটা হলো সেটা হচ্ছে আমার হাওয়াইয়ান গিটারের গুরু সুনীল গঙ্গোপাধ্যায়, উনি চলে গেলেন এবং আমার তখন জীবনটা একটা অন্যদিকে মোড় নিল। আমি দেখলাম যে না, মানে এই মানুষটাই যখন নেই তাহলে এই যন্ত্র আর আমি বাজাবো না। অদ্ভুত আমার একটা ওনার সঙ্গে আত্মীয়তা তৈরি হয়েছিল, আমাকে নাতির মতো দেখতেন, ভালোবাসতেন সব কিছু। তারপর আমি তো কি পড়ে থাকে যে আচ্ছা ঠিক আছে গান তো গাইতেই পারি, সেখান থেকে শুরু। তারপরে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় চলে এলো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমার বিষয় ছিল মিউজিক, অ্যাডিশনাল বিষয়। তো দিদা আমাকে তখন খুব একদম ধরে বেঁধে একদম ঘরের মধ্যে বন্ধ করে যে এত ঘন্টা বসতেই হবে গান নিয়ে, নিজের সঙ্গে বসে বসে। আমার মনে আছে আমরা কেয়াতলার বাড়িতে থাকতাম, তো রেগুলার ওই প্রথম আমার একটা রিগারাস যে গান অনুশীলন করার একটা ব্যাপার সেটা শুরু হলো। তার মধ্যেখানে আমি একবার দিদার সঙ্গে গিয়েছিলাম আমাদের প্রবাদ প্রতিম এটি কাননের কাছে, সঙ্গীত রিসার্চ একাডেমিতে। কিন্তু ওখানে ওই গানের, মানে ওই গানের যে প্রতাপ,
সেটা দেখে আমি এক প্রকার পালিয়ে আসি এবং এসে বলি যে আমি আমি এই গান শিখবো না কোনো দিন। কিন্তু যাই হোক, যেটা থাকে, আমার বরাবরই আমি ছোটোবেলা থেকে টিভিতে যখন দেখেছি আমার গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী, আমার বরাবরই একটা স্বপ্ন ছিল কোনো দিন গান শিখলে এই মানুষটার কাছে শিখবো। সেটাও দিদার সঙ্গে যাওয়ার সুযোগ হয় শ্রুতিনন্দনে, ওনার বাড়িতে অ্যাকচুয়ালি। উনি বললেন যে আমি তো বাড়িতে এভাবে এখন আর শেখাই না, কিন্তু ওকে আমি আলাদা করে দেখব, আমি ওর গান শুনেছি, তো আপনি শ্রুতিনন্দনেই ওকে ভর্তি করুন, কিন্তু ও সেই ক্লাসটা করবে যেটা আমি নিজে দেখি এরকমভাবে। কারণ ইউজুয়ালি ওনার ছাত্রছাত্রীরা যারা, তারাও এখন স্বনামধন্য, তারা শেখান বা দেখেন ইত্যাদি। তো ওটা অ্যাপ্রিসিয়েশন ক্লাস বলে একটা ক্লাস হতো। এবার কিছু কিছু মানুষের ধারণা আছে যে অ্যাপ্রিসিয়েশন ক্লাসে যারা গান শিখেছে তারা বোধহয় একটু কম শিখেছে অন্যদের থেকে। এটা একটা অদ্ভুত ধারণা আছে মানুষের, যে যারা রেগুলার সঙ্গ করেছে তারা অনেক বেশি সেটা কিছু অংশে সত্যি, কিন্তু এখন আমার এই সময় দাঁড়িয়ে মনে হয় কি জানেন তো, শেখাটা পুরোটাই না ছাত্রের হাতে। গুরু পথ দেখাতে পারে, কিন্তু পাত্রটা তো, হ্যাঁ, ওই আধারটা তো তাকেই তৈরি করতে হবে যেখানে সে নেবে। তো সেই থেকে আমার এখনো গুরুজি আমার গুরু এইভাবে। তার পরবর্তীকালে একটু অন্যদিকে মোড় নেওয়া আমার, আমি বোধহয় আপনি এতটা জিজ্ঞেস করেননি, আমি তাও বলে যাচ্ছি কথার মতো করে। তো যাই হোক, এইভাবে ব্যাপারটা হয় আর কি। তারপরে আমার সঙ্গে পরিচয় হয় আরেকজন বিখ্যাত মানুষের, তার নাম হচ্ছে বাদল ধর চৌধুরী। ওনাকে কলকাতায় সবাই জানতেন একজন ইমপ্রেসারিও হিসেবে, বা একজন যাকে আমরা কমন চলিত কথায় প্রোগ্রাম অর্গানাইজার বলি, তো বা যিনি ইভেন্ট তৈরি করতেন। কিন্তু সব ছাড়াও বাদল কাকার অনেকগুলো কন্ট্রিবিউশন ছিল। এই যাদের গান আমরা এখন ইনস্টাগ্রামে মানে খুব রিলে শুনে খুব ভাবুক হয়ে যাই, মেহেদি হাসান, গুলাম আলী, জগজিৎজি, কলকাতা শহর কিন্তু এই শিল্পীগুলোকে প্রথম দেখে ওই মানুষটার জন্যে। কারণ উনি নিজে ওস্তাদ সালামত আলী খাঁ সাহেবের সঙ্গ করেছেন এবং ওনার কাছে শিখেছেন। সেই জন্যে ওনার মধ্যে না ওই রুচিটা ছিল যে কলকাতার মানুষকে এই গান বাজনা শোনাতে হবে। এবং হেন শিল্পী নেই যারা ওনার বাড়িতে এসে থাকেননি, সময় কাটাননি, গান শোনাননি, গান করেননি। তো আমার সঙ্গে ওনার আলাপ হয়, আমি ওনার কাছে যাই, এবং সেখান থেকে আমার একটা অন্য দরজা খুলে যায়। আমার গজলের প্রতি প্রেম, গজলের প্রতি ভালোবাসা, এইগুলো সব সেখান থেকে আমার শুরু হয়। তো তারপরে আমি তিনজন মানুষের কাছে, মেহেদি হাসানকে আমি দেখতে পাইনি, এটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমি জগজিৎজিকে দেখেছি, ওনার সঙ্গ করেছি দীর্ঘদিন, সব বাদল কাকার জন্যই। গুলাম আলী খাঁ সাহেবকে তো দেখেইছি, ওনার কাছে শিখেছি, সঙ্গ করেছি। মানে এইভাবে শেখা, মানে ওনারা তো ঠিক কাউকে হাতে ধরে বসে শেখানোর ওই রকম অবস্থা ছিল না। পরবর্তীকালে হরিহরনজি, যিনি এখন এই শহরে থাকার সুবাদে, যার সঙ্গে আমার অনেক বেশি যোগাযোগ, উনি আমাকে পুত্র সম স্নেহে দেখেন বা ভালোবাসেন, এই সব কিছুই বাদল কাকার জন্যে। আর সেই থেকে সমানে শেখা চলছে, এখনো প্রত্যেক দিন শিখছি প্রত্যেকের কাছে। শিখছেন এবং শেখাচ্ছেন। হ্যাঁ, ওই আর কি, শেখাচ্ছি কথাটা আমি ব্যবহার করি না, আমি নিজে যতটুকু জেনেছি সেটা আমি ভাগ করে নেওয়ার চেষ্টা করি, এই অবধি। ভালো। এবারে একটু কিছু সুরের মাধ্যমে শুনতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা, আপনার যেরকম ভালো লাগে, কারণ আপনার তো বিস্তৃতিটা অনেকটা। না না, এরকম কিছু ব্যাপার না, আমি এমন একটা ইম্পর্টেন্ট কেউ নই, সুতরাং আমি খুব সাধারণ একজন মানুষ এবং সাধারণ একজন গাইয়ে আমি শোনাচ্ছি আপনাদেরকে। বেশ বেশ। আমি যে গানটা শোনাচ্ছি এটা গুরু জ্ঞান প্রকাশ ঘোষ তাঁর রচনা, এবং আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, তাঁর রেকর্ড আছে। পরবর্তীকালে অনেকেই গেয়েছেন, কিন্তু আমি ওনার গানটাই প্রথম শুনেছি। গুরু প্রণাম দিয়ে শুরু হোক গান। ভুলেছে যে আমায়, ভুলেছে যে আমায়, ভুলেছে যে আমায়, ভুলেছে যে আমায়, কেমনে ভুলি তারে, কেমনে ভুলি তারে, সবই লেখা মনের
পাতায় ভুলেছে যে আমায়, ভুলেছে যে আমায়, ভুলেছে যে অসাধারণ, খুব আনন্দ পেলাম। একটু বলি, পণ্ডিত অজয় চক্রবর্তী তো মানে বোধহয় এমন কোনো বাঙালি নেই, সঙ্গীতপ্রেমী বাঙালি নেই যার মনের উচ্চাসনে তিনি বসে আছেন, এমন কেউ বোধহয় নেই। মানে প্রত্যেকেই তাকে সেইভাবে দেখে। হ্যাঁ, আর আপনার শিল্পী- সৌভাগ্য হয়েছে তার শিল্পী কাছে হিসেবে শিখবার। উনি যদি কোনো মানে সঠিক বাঙালি শ্রোতার মনের উচ্চাসনে একজন শিল্পী হিসেবে উনি যদি বিরাজ না করেন, হ্যাঁ, তাহলে সেটা সেই শ্রোতার দুর্ভাগ্য, একেবারেই তাই, ওনার একেবারেই কিছুই তাই। না। মানে আমি সেইভাবে আমরা- মনে করি। আমরা খুব হ্যাঁ। মানে আমাদের খুব সৌভাগ্য যে আমরা হ্যাঁ। ওই মানুষটিকে পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। আপনার একটুখানি আমি জানতে চাইবো ওই ওনার কাছে শিক্ষকতা মানে ওনার কাছে তালিম নেওয়াকালীন আপনার কিছু বিশেষ অভিজ্ঞতা বা কোনো বিশেষ একটা- অভিজ্ঞতা বলতে, যেমন আমি আবার বলি, সেটা হচ্ছে যে ওই একটা সাধারণ ধারণা আছে যে সারাদিন সঙ্গ করলে বা সারাদিন উঠলে বসলে তবেই হয়তো শিষ্য হওয়া যায়, সেটা কিছুটা ঠিকই। আর সুতরাং যারা একটু একটু ধরুন দূরত্বে থেকে ওনার কাছে শিখেছে, অনেকের মনে হয় তারা বোধহয় একটু কম শিখেছে, কিন্তু আমি সেটা মনে করি না। কারণ আমি গুরুজির কাছে কি পেয়েছি সেটা আমি জানি। ঠিক। উনি আমাকে কিভাবে আমার জীবনকে স্পর্শ করে গেছেন, উনি আমায় কিভাবে পথ দেখিয়েছেন। গুরুজিকে আমি বেশি পেয়েছি একটু পরের দিকে, মানে যখন আমি ওনার কাছে রেগুলার ওনার ওই অ্যাপ্রিসিয়েশন ক্লাস আমি করতে যেতাম, তখন আমি যতটা পেয়েছি, তখন তো গান শেখানো, গানের রাস্তা দেখানো, এইভাবে চিন্তা করা। কিন্তু পরবর্তীকালে বিশেষ করে এই শহরে আসার পর গুরুজি প্রায়ই আসেন এই শহরে, তখন যখন ওনার সঙ্গে সময় কাটিয়েছি, হোটেলের ঘরে সারা দিন থেকেছি বা গাড়িতে করে হয়তো একসঙ্গে কোথাও যাচ্ছি, সেই সময় না এমন এমন কিছু কথা, এমন এমন কিছু জীবন দর্শন উনি আমায় দিয়েছেন, যেগুলো আমার জীবনের শেষ দিন অবধি আমি বয়ে নিয়ে চলার চেষ্টা করব, সেগুলো অনুসরণ করার চেষ্টা করব। সুতরাং গুরুজিকে অনেকভাবে পেয়েছি আমি গুরু হিসেবে পেয়েছি, আমার পিতৃসম হিসেবে পেয়েছি, আবার কখনো খুব বন্ধুর মতো করে পেয়েছি, সেটাও পেয়েছি। সুতরাং এগুলো হয়তো গুরুজি জানেন না যে কখন কিভাবে পেয়েছি, কারণ উনি তো সবার ক্ষেত্রেই এক, উনি তো সবার ক্ষেত্রে উদার, উনি সবার ক্ষেত্রে, কারণ উনি তো দান করছেন না। সুতরাং যে দান করে তার হিসেব থাকে না সে কাকে কি দিচ্ছে, যে পেলো সে বুঝছে যে সে কি পেলো। ঠিক ঠিক ঠিক। তো সেইভাবে এরকম অনেক কিছু, মানে যেমন একটা কথা সব সময় বলেন, কম বয়সে যদি আরেকটু পরিশ্রম করতিস তাহলে আজকে আরেকটু ভালো হতো। এটা শুধু আমাকে বলে নয়, এটা সবাইকে, কারণ উনি দেখতে পান আসলে যে কার দ্বারা কতটা কি হওয়া সম্ভব, এবং সেটা যখন তাকে উনি একদম ওনার মনের মতো জায়গাটায় পৌঁছতে দেখেন না, ওনার মনের জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সেটার সঙ্গে কিন্তু নাম, যশ, খ্যাতি, অর্থ এর কোনো সম্পর্ক নেই। তো সেখানে গানকে আরও ভেতর থেকে দেখা, সুরকে দেখতে শেখা, অনুভব করতে শেখা। তারপরে যেমন একটা ছোট্ট খুব মানে অজস্র রয়েছে আর কি, ঘটনা রয়েছে। তার মধ্যে একদিন যেমন মনে আছে যে আমাকে বলছেন গাড়িতে আসতে আসতে যে এরকমভাবে আমি কি একটা প্রসঙ্গে বলেছি যে রেয়াজ তো করতে বসি গুরুজি, কিন্তু সবসময় মন লাগে না। তো আমায় উনি বললেন, মন তো তোর নয়, সে কি করে তোর কাছে আসবে, তাকে তো আগে ডাকতে হবে, মন তো তাঁর দেওয়া। তুই ভাবছিস তোর মনের ওপর তোর কন্ট্রোল আছে, তুই ভাবছিস তোর মনের ওপর তোর নিয়ন্ত্রণ আছে, কখনো না। তোর মন আরেকজন নিয়ন্ত্রণ করছেন, তোকে তাকে ডাকতে হবে ভালোবেসে, সে আগে আসবে তোর কাছে, তারপর তোর সব কিছু হবে। এইগুলো জীবন দর্শনের কথা। এবার এটা যিনি বুঝলেন তিনি বুঝলেন তিনি কি পেলেন, সারা জীবনের জন্য সমৃদ্ধ করে দেয় একদম। একটা তো মানুষকে। এইরকম কিছু কিছু জিনিস তো এখনো শিখে চলেছি আর কি ওই মানুষটার কাছে, অবশ্যই। এবং সারা জীবন শিখবো। নিশ্চয়ই।
রিসেন্টলি এটা রিলিজ হয়েছে বিটরুট রাগা বলে একটা কোম্পানি থেকে। আরেকজন খুব পপুলার গজল শিল্পী গায়ত্রী অশোকন, উনি আমার বিশেষ বন্ধু, তো ওনার সঙ্গে এই গানটা আমি ডুয়েট গেয়েছি। বাহ। दिल को क्या हो गया खुदा जाने, दिल को क्या हो गया खुदा जाने, क्यों है ऐसी उदास क्या जाने, क्यों है ऐसा उदास क्या जाने, दिल को क्या हो गया खुदा जाने। এটা ইউটিউবে বিটরুট রাগার চ্যানেলে রয়েছে গানটি, গায়ত্রী অশোকন আর আমার ডুয়েট। তো আপনার দর্শকদের অনুরোধ করব তারা যদি শোনেন অবশ্যই অবশ্যই তাহলে আমাদের ভালো লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার বিশ্বাস নিশ্চয়ই শোনেন তারা। তবে আমার তরফ থেকে অবশ্যই আরেকবার আমি অনুরোধ করব, এরকম গানগুলো শোনা দরকার। আমরা পুরনো গজল তো শুনতেই থাকি, কিন্তু এই যে নতুন কম্পোজিশন, নতুন জিনিস তৈরি হওয়া এত যত্ন করে ক্রিয়েট করা, হ্যাঁ, তো সেগুলো শুনলে তার মর্যাদাটা পাওয়া যায়, তাই না? এইবারে আমি একটু যাব, মানে যেটা সবসময় মনের মধ্যে ঘোরাফেরা করে, জগজিৎ সিংজি। আপনি তো সান্নিধ্য লাভ করেছেন অন্য অনেক প্রবাদ প্রতিম মানুষের সঙ্গে যেমন করেছেন সঙ্গ, তেমনি জগজিৎ সঙ্গেও সঙ্গ করেছেন, তাই তো? তো সেটা কিরকম ছিল একটু বলুন, তারপরে একটু তাঁর গজলে। জগজিৎজি আমার মনের মানুষ বেসিক্যালি, এবং পৃথিবীতে খুব কমই হয়, কারণ আমরা যখন একজন শিল্পীকে দেখি তখন তার একটা ইমেজ আমাদের মনের মধ্যে তৈরি হয়। অধিকাংশ সময় কিন্তু সেই শিল্পীর সঙ্গে আলাপ হওয়ার পরে সেই ইমেজের সঙ্গে মেলে না সেটা। জগজিৎজি খুব কম সংখ্যক মানুষদের একজন যার সঙ্গে আলাপ হওয়ার পরে তার প্রতি ভালোবাসাটা বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো মানে ছোট ছোট কীরকম জিনিস, যে প্রথম কথা হচ্ছে যেটা ওনার থেকে শেখা, সেটা হচ্ছে জীবনে দুঃখী থাকার অনেক কারণ ওনার কাছে ছিল। সে গল্প আমরা সবাই জানি, সে কাহিনী আমরা সবাই জানি, কিন্তু তাও উনি সবসময় চুজ করেছেন খুশি থাকতে। উনি চেষ্টা করেছেন যেভাবে যতটুকুর মধ্যে দিয়ে খুশি থাকা যায় এবং নিজেকে আনন্দে রাখো, গান করো, এইটা একটা মন্ত্র উনি দিয়ে গেছেন। ঠিক আছে, তারপর মানুষের জন্য ভাবা, মানুষের জন্য কেয়ার করা, মানুষকে দান করা, এইগুলো চোখের সামনে ঘটতে দেখেছি বিভিন্নভাবে। তো আর এবং সেগুলো যখন দেখেছি তখনই বুঝেছি যে কেন মানুষটার গানটা ওই রকম। কথার সুর, যেন কথার সুরের থেকে বড় কথা হচ্ছে যে কি জানেন তো, সেটা হচ্ছে আপনি অনেক মানুষকে জিজ্ঞেস করবেন যে তাদের মন খারাপের সঙ্গী হচ্ছে জগজিৎ সিং এর গান। মন খারাপের সঙ্গী আমরা কাকে করি? যার কাছে ভরসা পাওয়া যায়। হ্যাঁ, তা সুতরাং সেরকম মানুষ তো সবাই হতে পারে না। তো জগজিৎজির সঙ্গে মিশলে, ওনার সঙ্গে সময় কাটালে, ওনার সান্নিধ্য লাভ করলে এটুকু বোঝা যায় যে কেন মানুষটার গানটা ওই রকম। তো হ্যাঁ, আমরা অনেক সময় বলি, একটা কথা খুব প্রচলিত আছে যে ভালো শিল্পী হতে গেলে ভালো মানুষ হতে হয়। যদিও এই কথাটাতে আমি একসময় বিশ্বাস করতাম, এখন করি না। তার কারণ হচ্ছে এরকম অনেক শিল্পী আছেন, আমি নাম করব না অবশ্যই, যারা শিল্পী হিসেবে পুরোনো দিনেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন, এটা কোনো সময়ের ব্যাপার না। যারা শিল্পী হিসেবে অসাধারণ, তাদের ধরা ছোঁয়ার বাইরে তারা, কিন্তু তারা মানুষ হিসেবে একদমই সেই মানের নন। সেই ভালো খারাপের নিরিখে আমার মনে হয় বিচার করাটা ঠিক নয়, কিন্তু দেখতে হবে যে একজন মানুষের যে যাপন, আপনার এই পডকাস্টের নাম যাপন কথা, তো তিনি যেটা যাপন করছেন বা তিনি তার গানে যেটা বলছেন, তিনি সেটা যাপন করছেন কিনা কথাগুলো। হ্যাঁ, জগজিৎজি কিন্তু সেটা করেছেন। তাই জন্যে ওনার গানটা ফেক নয়, বা ওনার গানটা তৈরি করা না। উনি জানতেন যে কি বলতে হবে, ওই কষ্টগুলো উনি পেয়েছেন,
ওই ভালোবাসাগুলো উনি ভালোবেসেছেন সেইভাবে মানুষকে, তবে ওটার মধ্যে ওই অনেস্টিটা রয়েছে যেটা আপনার আমার মনকে এখনো ছুঁয়েছে, একদম এখনো ছুঁয়ে চলেছে। একেবারে। আজকে 15 বছর হয়ে গেল উনি নেই, কিন্তু আজও আমাদের প্রত্যেকের বাড়িতে, গাড়িতে, সব জায়গায় বাজছে সব জায়গায় ওনার গান। উনি আছেন, একেবারে তাই। আমি ওনাকে একটু শ্রদ্ধা জানাই। অবশ্যই। জগজিৎজিকে একটা গানে শ্রদ্ধা জানানো একটু ডিফিকাল্ট আমার পক্ষে। আপনি কয়েকটা মিক্স আপ করে করুন। না, এখন আমি একটাই গাইছি যেটা মনে বেশ পড়ছে। বেশ বেশ, যেটা আপনার তেরে বারে जब सोचा नहीं था, तेरे बारे में जब सोचा नहीं था, मैं तन्हा था मगर इतना नहीं था, मैं तन्हा था मगर इतना नहीं था, तेरे बारे में जब सोचा नहीं था। বেশ, এইটুকু শুনে না মন ভরে না। যাই আচ্ছা, আপনাকে আরেকটা কিছু শোনাচ্ছি আমি জগজিৎ জি। আচ্ছা, একটু যদি অন্তরা থেকে শুরু করেন কোনো निकलना खुल्द से आदम का सुनते आए हैं, लेकिन बहुत बेआबरू होकर तेरे कोचे से हम निकले, हजारों ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरे अरमान, लेकिन फिर भी कम निकले। অপূর্ব। আহা হা হা হা। এক একটা সময় মনে হয় কি না চলতে থাকুক চলতে থাকুক, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা হয় না সম্ভব। আচ্ছা, আপনি জগজিৎ সিং জি ছাড়াও হরিহরনজির সঙ্গ করেছেন, করছেন। তার কাছে শেখা বা তার সঙ্গে গাওয়া সেই অভিজ্ঞতা একটু যদি। তার সঙ্গে গাওয়ার অভিজ্ঞতা আমার হয়নি, কারণ তিনি আমার গুরু, তিনি আমার গুরু স্থানীয়। আমি সে কথা বলছেন। এবার হ্যাঁ, তার সঙ্গ করেন। হরিজির ব্যাপারটা হচ্ছে, হরিজি একদম একদম একটা বন্ধুর মতো, উনি আমার পিতৃস্থানীয়, কিন্তু উনি আমার থেকে বেশি ইয়াং অ্যাট হার্ট। উনি আমাদের মতো সবাইকে কখনো এতে থাকলে যে ওনার একটাই মন্ত্র, সেটা হচ্ছে জীবনটাকে খুব সহজ করে দেখো, সহজ করে নাও সব কিছু। এত কিছু জটিলতা, এত কিছু আঁকড়ে থাকা, এত কিছু করা, সেগুলো রেখো না জীবনে, সহজ করে নাও জীবনটা, আনন্দ করো। এইটা হচ্ছে হরিজির, আমি যদি পুরো ওনার পার্সোনালিটির নির্যাসটাটুকু আমি বলি, উনি নিজে খুব আনন্দে থাকেন, সবাইকে খুব আনন্দে রাখেন, এবং অত্যন্ত পজিটিভ একটা পার্সন, অত্যন্ত পজিটিভ একজন মানুষ, যার কাছে গেলে, যার সঙ্গে কথা বললে আপনি পজিটিভিটি নিয়ে বেরোতে বাধ্য। তো এই রকম মানুষ হরিজি। আর বাকি উনি কি, সেটা তো আমার বলার অপেক্ষা রাখেন। শিল্পী হরিহরনকে সারা পৃথিবী চেনে, আমি কেউ নয় তার বিষয়ে কথা বলার। একটা দেখুন, আপনি তো বলছেন যে আপনি কেউ নন, আপনি খুব ছোট, খুব সামান্য মানুষ, কিন্তু আজকে কলকাতা থেকে ছুটে আসা আমি তো অত্যন্ত সামান্য মানুষ, কিন্তু না, সেটা আপনি আমাদের মতো নগণ্য মানুষরাই তো এই সঙ্গীত প্রেমী। না, আপনি এসছেন সেটা, ডুব দেয়। আপনি এসছেন সেটা আপনার ভালোবাসা থেকে, আপনার গান বাজনার প্রতি দায়বদ্ধতা থেকে, কিন্তু সেখানে আমার মহান হওয়ার কিছু নেই। সুতরাং আমি সামান্য বা নিজেকে আমি নট ইম্পর্ট্যান্ট ভাবতে ভালোবাসি, কারণ আমি যাদেরকে দেখেছি তাদের ব্যাপ্তিটাও তো আমি দেখেছি। সুতরাং এটা আমার আরেক দাদা, স্বনামধন্য সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত একটা ইন্টারভিউতে বলেছিলেন, আমার কথাটা মনে আছে, যে
যে দেশে রবীন্দ্রনাথ জন্মেছেন সেই দেশে না মানে আমরা কিছু করছি এটা বলার খুব একটা প্রয়োজন নেই, কারণ আমরা কিছু করে উঠতে পারিনি কিন্তু তত দূর। ইন্দ্রজিৎ দাস তো হ্যাঁ, দাদা হন। দাদা বলতে মানে আমি দাদা বলি ওনাকে, okay, fine. কোনো হয়তো রক্তের সম্পর্ক নেই, কিন্তু যেটা আছে সেটা রক্তের সম্পর্কের চেয়ে বেশি হয়তো। ওই মানুষটার কাছে অনেক কিছু শিখেছি আমি, অনেক কিছু দেখতে শিখেছি। এই কদিন আগেও একটা ছোট্ট মেসেজে আমায় অনেক কিছু বোঝালেন, একটা এরকমই একজন মানুষ উনি। তো উনি বলেছিলেন একটা এতে, আমি আবারও বলছি যে যে দেশে রবীন্দ্রনাথ জন্মান, যে দেশে একটা রবীন্দ্রনাথ হয়েছে, একটা স্বামী বিবেকানন্দ হয়েছে, একটা সুভাষচন্দ্র বোস হয়েছে, হ্যাঁ, একটা মানে এই সব যাদেরকে আমরা পেয়েছি, তারপরে না ঠিক মানে বাকি নাম তো ছেড়েই দিলাম, এই তিনটে নামও যদি মাথায় রাখি আমরা আর কি, তারপরে না ঠিক আমরা খুব একটা কেউ আর আমরা কিছু করছি। এবং গান বাজনার দিকে যে দেশে লতা মঙ্গেশকর জন্মান, যে দেশে মোহাম্মদ রফি জন্মান, যে দেশে কিশোর কুমারের মতো শিল্পী জন্মান, সে দেশে ঠিক আমরা কিছু করছি এটা ক্লেম করার এখনই সময় আসেনি। সুতরাং তবু আমরা সবকিছুর মধ্যেই ডুবে থাকি। হ্যাঁ, আমরা চেষ্টা করে চলেছি যে যদি একটু কিছু নিশ্চয়ই হয় নিশ্চয়ই আর কি। নিশ্চয়ই। হ্যাঁ, এই আর আমি এবারে যদি হরিহরনজির কোনো কম্পোজিশন বা গান নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, हाथ में लेके मेरा हाथ ये वादा कर लो, हाथ में लेके मेरा हाथ ये वादा कर लो, अब न छोड़ोगे कभी साथ ये वादा कर लो, हाथ में लेके मेरा हाथ ये वादा कर लो। অসাধারণ। এবারে আমি যদি একটু বাংলা গানের দিকে যাই, নিশ্চয়ই। বাংলা গানে আপনাকে কোন কোন শিল্পী সব থেকে বেশি টানেন, বা আপনার কাদের গান, মানে অবশ্যই পণ্ডিত অজয় চক্রবর্তী, হ্যাঁ, সে তো আছেই। হ্যাঁ, ওনারা তো আছেন। এছাড়া অবশ্যই আমার, যেমন আমি বললাম, আমার অন্যতম প্রিয় শিল্পী হচ্ছেন অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, মান্না দে, শ্যামল মিত্র, কাকে ছেড়ে কার কথা বলবো, একদম তাই না, সুবীর সেন, হ্যাঁ নিশ্চয়ই। তারপরে হ্যাঁ, তো এরা সবাই নিজেদের জায়গা তৈরি করে গেছেন এবং সবাই কোনো না কোনোভাবে আমাদের মনকে ছুঁয়ে গেছেন। এবং ন্যাচারালি মহিলা শিল্পীদের মধ্যে লতাজি আশাজিকে যদি আমি বাদ দিই, তাছাড়াও আরতি মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, এরা ক্লাসিক্যাল জনারে শিপ্রা বসু, হ্যাঁ হ্যাঁ, মানে এরা সবাই প্রবাদ প্রভাতী প্রতিম, মুখোপাধ্যায়, হ্যাঁ এরা সবাই প্রবাদ প্রতিম। পরবর্তীকালে হৈমন্তী শুক্লা, নিশ্চয়ই। তারপরে আজকের দিনে কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল, তারপরে সবাই, এবং অবশ্যই অরিজিৎ সিং, হ্যাঁ এরা নিশ্চয়ই সবাই নিশ্চয়ই। অত্যন্ত কাছের শিল্পী, কারণ এবং আরো অনেকে, সবার হ্যাঁ নাম এরা নেওয়া তো সম্ভব নয়। প্রত্যেকেই তাদের মতো করে আমাদের নিশ্চয়ই। জীবনকে ছুঁয়ে গেছে। সুতরাং নিশ্চয়ই। তো আমি মান্নাদের কম্পোজিশন গাইতে মান্নাদের একটা গান শুনবেন। আচ্ছা বেশ, এটা অনেক পুরোনো গান, আমার গাইতে খুব ভালো লাগে, আমি শোনাচ্ছি একটু। আমি সাগরের বেলা, তুমি দুরন্ত ঢেউ, বারে বারে শুধু আঘাত করিয়া যাও, ধরা দেবে বলে আশা করে রই, তবু ধরা নাহি দাও, বারে বারে কেন আঘাত করিয়া বাহ বাহ। হেমন্ত বাবুর যদি কথা বলি, হেমন্ত বাবুর ওনার গান বললেই কোনটা ছেড়ে, হেমন্ত বাবুর গান বললেই আমার সেই বললেই কোনটা মনে চট করে হয় না, সেইটা বলে একটা, ওনার একটা গান আমায় খুব অনুপ্রাণিত করে, মানে আমি তার একটাই লাইন শোনাবো, কারণ সেই লাইনটাতেই সব আছে। আচ্ছা আচ্ছা।
যদি ভাবো এ তো খেলা নয়, ভুল সে তো শুরুতেই। এইটুকুই বলা, যদি ভাবো এ তো খেলা নয়, ভুল সে তো শুরুতেই। আমরা সবাই একটা খেলার মধ্যে আছি। একদম একদম। এবারে আপনি যে এই যে বিভিন্ন দেশে বিদেশে আপনি কনসার্টসে যান, আপনি অনেক জায়গায় মানে মিডিয়াতেও আপনি যুক্ত আছেন মেন্টর হিসেবে, আপনি যুক্ত ছিলাম, এই মুহূর্তে নেই। আচ্ছা আচ্ছা, যেমন আপনি রিয়ালিটি শোজ আমি কিছু reality করেছি অ্যাজ আ shows-এ- মেন্টর, অ্যাজ আ গ্রুমার। হ্যাঁ হ্যাঁ, অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ গ্রুমার আপনি ছিলেন। সেখান থেকেই বলতে পারেন আমার মানুষকে মানে বাচ্চাদেরকে বা শেখানোর ইচ্ছেটা যেটা আর কি, যে তাদেরকে তৈরি করার, সেটা ওই প্রসেসটার মধ্যে দিয়ে। কারণ আমার ওটার মাধ্যমে আমার নিজের অনেক কিছু শেখা হয়, আমি নিজে অনেক কিছু এক্সপ্লোর করতে পারি যেটা আমি আগে কখনো করিনি বা আগে কখনো ভাবিনি সেভাবে। ওখান থেকে ওটা আমার একটা আশা জাগে যে এটাও করা যেতে পারে। বাহ বাহ, তো সেইভাবে খুব ভালো। সে তো আপনি বড় বড় চ্যানেলের সঙ্গে কাজ করেছেন। হ্যাঁ, Star আমার সৌভাগ্য Plus, হয়েছে। হ্যাঁ, স্টার প্লাস ছাড়া আর ও কালার্স এর সঙ্গে কাজ Colours-এর করেছি। সঙ্গে হ্যাঁ, কাজ করেছেন। তো যাই হোক, সেটা দিয়ে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, না হয়, নিশ্চয়ই। কারণ এখন সেটা এখন আর চলছে না। হ্যাঁ হ্যাঁ। এই যে আপনি যে মানে বিদেশে তো বিভিন্ন জায়গায় আপনি যান, খুব যে বিভিন্ন জায়গায় গেছি তা নয়, গেছি কিছু জায়গায়। হ্যাঁ আপনি ইউএসএ গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমার এই মুহূর্তে সব কটা নাম আপনি বলুন। আমি গেছি কয়েক জায়গায়, ইউএসএ তে বেশ কিছু শহরে গেছি। আমি দুবাইতে গেছি, গাঙ্গাইতে, বাংলাদেশ গেছি, আমাদের মানে প্রতিবেশী রাষ্ট্র তাদের ওখানে গেছি, আরও গেছি এদিক ওদিক কোথাও আর কি। মানে খুব যে মারাত্মক কিছু ট্রাভেল করেছি এরকমও নয় আবার, তবে হ্যাঁ করেছি যতটুকু সুযোগ হয়েছে। হ্যাঁ, সেই বলছি যে দেশের মাটিতে দেশে যখন বসে গান গাইছেন তার একটা অন্যরকম একটা আবহ থাকে। বিদেশে গিয়ে যখন গান করেন তখন সেই অভিজ্ঞতাটা কিরকম হয়? তখন ব্যাপারটা হচ্ছে, তখন যেটা সব থেকে বেশি কাজ করে মানুষের মধ্যে সেটা হচ্ছে নস্টালজিয়া। কারণ তারা ওই সময়টাকে ছেড়ে গেছেন তো দেশে, সুতরাং তাদের কাছে গান বাজনাটা কিন্তু ওই সময়তেই আটকে আছে। মানে ওই সময় মানে তারা হয়তো যখন দেশ ছেড়েছেন তখন হয়তো কিশোর কুমারের গান শুনছেন, সুতরাং আজকে যখন তাদের 50, 52, 60 বছর বয়স, 65 বছর বয়স, তখন তাদের কাছে এখনও কিন্তু ওই কিশোর কুমারের গানটাই হচ্ছে আধুনিক গান। তো সেটা একদিক দিয়ে ভালো, সেটা ভালো লাগে। খুব যে নতুন গান তারা শোনেন সবসময় তা নয়, এই কালজয়ী গানগুলোই তারা শুনতে চান, এবং তাদের মধ্যে একটা নস্টালজিয়া, নিজেদের এনজয় করা সেই ব্যাপারগুলো থাকে। তো সেটা একটা অন্যরকম অনুভূতি। আর দেশের মানুষের সঙ্গে কানেক্ট করা, যারা দেশে থাকেন, সেটা তো সবসময় একটা মনে হয় নিজের ঘরে বসে, নিজের বাড়িতে বসে। যারা বিদেশে থাকেন, আমার নিজের মানে আত্মীয় স্বজন বলুন বা পরিচিত বন্ধু বান্ধব, তারা যেন ওই গায়ক বা গায়িকার মধ্যে একখণ্ড দেশকে দেখতে পায়। একদম তাই, মানে একদমই তাই। এত তাদের মনে হয় যে দেশ থেকে কেউ এসেছে। হ্যাঁ, কেউ এসছেন, মানে অত্যন্ত ভালোবাসার মানুষ এসছেন, এবং সঙ্গে এক ঝুড়ি গান নিয়ে এসছেন, যেগুলো শুনে ওনারা ওই দেশের ইয়েতে মগ্ন হয়ে থাকবেন। তো কিশোর কুমারের কথা বলছেন, আপনি কি কিশোর কুমারের গান গাওয়ার শক্ত, আমার দ্বারা যে হয় তার খুব একটা তা নয়, চেষ্টা করতে পারি আমি। বেশ হবে, বেশ ভালোই হবে। मैं शायर बदनाम हो, मैं चला महफिल से नाकाम हो, मैं चला मैं शायर बदनाम। এই কম্পোজিশন গুলো না কোনো এটা তো আরেকজন সালে সৃষ্টি হয়েছিল, এগুলোর কোনো টাইম স্ট্যাম্প নেই, এগুলো চিরন্তন। হ্যাঁ, চিরন্তন গান এগুলো। একদম। আজকেও বাচ্চা ছেলে মেয়েগুলো এগুলো সমান সেই ভালোবেসেই গায় এইসব গানগুলো।
এইবারে আমি একটু যদি আসি যে যেখান থেকে আপনার সূত্রপাত হয়েছিল, আমার সেটা কিন্তু আমি একটু ডিটেইলে জানতে চাইছি। কারণ যে দিদা আপনাকে ধরে বেঁধে বসিয়ে একেবারে সেই সঙ্গীতের প্রশিক্ষণটা শুরু করেছিলেন, এবং আপনার মা তারপরে পরবর্তী সময়, সেটা না হলে তো আপনি আজকে এই জায়গায় আসতে পারতেন, সেটা না হলে কিছুই হতো না। সেটাই। তো তার পরবর্তী সময় আপনার জীবনে আরো অনেকে এসেছেন এবং আপনি সমৃদ্ধ হয়েছেন। তো আমাকে একটু সেই শাসনটার কথা বলবেন। আমার মনে হয় এই জিনিসগুলো শুনলে, এটা আমি শুনবো বলে শুধু শুনতে চাইছি না, এটা আজকের দিনে যেহেতু শাসন কথাটা ভীষণ ইররেলেভেন্ট হয়ে যাচ্ছে, এবং সেটা একটু একটু ভাবায়, সমস্ত মানুষকে ভাবায়, কোনো কোনো ক্ষেত্রে ভীষণভাবে ভাবায়। তো যদি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আপনার কথা শুনে একটু বোঝে যে এইটাও দরকার। হ্যাঁ, শাসন কথাটার অ্যাকচুয়ালি মানে যেটা সদর্থে যদি আমি নিই, তাহলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গাইডেন্স। একেবারেই। হ্যাঁ, এবার কেউ সেটা বকে ধমকে করেন, কেউ সেটা ভালোবেসে বুঝিয়ে করেন। আর আমি যেটা ছোটবেলা থেকে দেখে এসেছি, ইট ওয়াজ অলওয়েজ আ ব্যালেন্স দুটোর মধ্যে, কারণ দুটোরই দরকার আছে। দুটোরই দরকার। হ্যাঁ, তো কারণ একজনকে একটা কোনো ভুল পথ থেকে বিরত করতে গেলে তাকে অনেক সময় কড়া কথায় বলতে হয়, না হলে কাজ হয় না। কিন্তু কড়া কথায় বলার তারই অধিকার আছে যে ভালোবাসে। ঠিক। হ্যাঁ, তো আমি ছোটবেলা থেকে এটাই দেখেছি যে ইট ওয়াজ অলওয়েজ আ ব্যালেন্স। মানে আমি এক্সট্রিম কোনো জিনিসই দেখিনি, মানে প্রচণ্ড প্রশ্রয় সেটাও পাইনি, আবার প্রচণ্ড শাসন সেটাও পাইনি, কিন্তু সবসময় একটা ব্যালেন্স করে চলেছে, কারণ সেইভাবেই আমাকে বড় করেছেন। এবং তার জন্যই আমি যতটুকু, আমি যে মানুষটা আমি আজকে বসে আপনার সঙ্গে কথা বলছি, সেটা সেই কারণেই ততটুকু। সুতরাং আমার মনে হয় মানে দ্য কি টু ইট হচ্ছে ব্যালেন্স, আমার মনে হয়। আপনি তো মানে কলকাতায় স্বনামধন্য ইনস্টিটিউশন প্রেসিডেন্সি কলেজ। হ্যাঁ, আমি প্রেসিডেন্সি কলেজের ছাত্র। এখন যেটা তখনও প্রেসিডেন্সি কলেজ ছিল, এখন যেটা ইউনিভার্সিটি হয়ে গেছে। তো আমরা যেহেতু কলকাতাতেই বড় হওয়া মানুষ, তো আমাদের কাছে প্রেসিডেন্সি মর্যাদাই আলাদা আলাদা। তো আপনি সেখান থেকে পড়াশোনা করেছেন, পরবর্তী সময় আপনি ইংরেজিতে অধ্যাপনা করেছেন। সেটা কোন কলেজে করেছেন? সেটা করেছি সেন্ট জেভিয়ার্স কলেজে। সেন্ট জেভিয়ার, আবার আরেকটা আরেকটা স্বনামধন্য কলেজ। আমি খুব সৌভাগ্যবান সেই দিক দিয়ে আর কি। তো কখন মনে হলো যে এবারে আর এটা ছেড়ে আমি একেবারে গান? মনে আমার বরাবরই হতো, কিন্তু আমাকে ব্যাপারটা হচ্ছে যে আমাকে আমার বাবা বলেছিলেন যে এমন একটা কিছু করো যাতে নিজেরটুকু নিজে চালিয়ে নিতে পারবে, কোনোদিন যদি কোনো প্রয়োজন হয় তাহলে তোমার একটা রাস্তা খোলা রইল। সুতরাং সেই অবধি পড়াশুনো করো যাতে সেইটা করতে পারো, তারপরে তোমার জীবনে যেটা তোমার ভালো লাগবে তুমি সেটা করবে। এইটাও দেখুন একটা কতটা প্র্যাকটিক্যাল গাইডেন্স। আমার বাবা মা আমাকে বরাবরই এটা বলেছে, এবং ওনারা বাধা দেননি বলেই আমি আজও এই শহরে এসে নিজের ইচ্ছে মতো থাকতে পারছি, চলতে পারছি। সুতরাং সবটাই ওইটার জন্য, যে বললাম না ব্যালেন্স, ওই একই ব্যাপার। তো সেইটা, হ্যাঁ আপনি বলতে পারেন সেন্ট জেভিয়ার্স কলেজ আমার শেষ চাকরি ছিল। তারপরে আমি আর কোনো চাকরি করিনি। তার আগে আমি অনেক জায়গায় চাকরি করেছি। আমি একটা কার্ড সংস্থায় মিউজিক কম্পোজার হিসেবে আমার শুরু হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমি জর্জ টেলিগ্রাফে পড়িয়েছি বেশ কিছুদিন। তারপরে আমি ছোট ছোট বিভিন্ন ইনস্টিটিউশনে পড়িয়েছি। আমি কমিউনিকেটিভ ইংলিশ শিখিয়েছি। আমার মা যে ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন, আমি সেই ইনস্টিটিউটে কিছুদিন পড়িয়েছি। তারপরে সেন্ট জেভিয়ার্স কলেজে চাকরি পাই, এবং সেটা ছিল আমার শেষ চাকরি। তারপরে আমি আমার নিজের স্টুডিও করি কলকাতায়, সেখান থেকে পুরোপুরি গান বাজনার মধ্যে ঢোকার চেষ্টা করি। এটা হচ্ছে ধরুন 2008-09, আর তারপরে 2016-র শেষের দিকে বম্বে চলে আসি, তারপর থেকে এখানেই। আচ্ছা, আপনি কলকাতায় বড় হওয়া মানুষ, কলকাতায় জন্মানো, বড় হওয়া, আপনার পড়াশোনা এবং প্রফেশনালি কাজ করা। যখন আপনি একেবারে গান বাজনার দিকে আপনি একেবারে ঢুকলেন, মানে চাকরি বাকরি এবারে আমার এক পাশে রইলো, আমি এবার গান বাজনার জগতে পুরোপুরি আমি নিজেকে ডেডিকেট করলাম, সেই সময়
আপনি আপনার তালিমটা তো যথেষ্ট সমৃদ্ধ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তা না হলে এত মানুষ এত হ্যাঁ, কিছুটা তো গান বাজনা শিখেইছি, হ্যাঁ ডেফিনেটলি, এবং যথেষ্ট সাফল্যের সঙ্গে শিখেছেন। আপনি কিরকম এক্সপোজার পেয়েছেন কলকাতায়? এক্সপোজার কলকাতায় আমার প্রাইমারিলি হয়েছিল অ্যাজ অ্যান অ্যারেঞ্জার কম্পোজার হিসেবে, কম্পোজারও নয় অ্যারেঞ্জার হিসেবে, কারণ আমি অ্যারেঞ্জমেন্ট করতাম। আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন প্রবুদ্ধ রাহা, আমার রবীন্দ্রসঙ্গীত স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং উনি আমাকে প্রথম সুযোগ দেন ওনার অ্যালবাম অ্যারেঞ্জ করার। সেই থেকে আমার আরও কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়, এবং প্রবুদ্ধদা পরবর্তীকালে আমাকে, সেই সময় কলকাতায় খুব জনপ্রিয় মিউজিক চ্যানেল তারা মিউজিক, সেখানে প্রবুদ্ধদা আমাকে একটা প্রোগ্রামে ইন্ট্রোডিউস করেন, বললেন যে তুই যা, আমি ওদের সঙ্গে কথা বলে নিয়েছি, তো ওরা তোকে দিয়ে গাওয়াবে। তো সেইভাবে আমার যাত্রা শুরু হয়, সেখান থেকে লোকে জানতে পারে। কিন্তু হ্যাঁ, আমার কারোর এগেনস্টে কোনো কমপ্লেন্ট নেই। আমি যে গান বাজনাটা করতাম সেটার খুব একটা জায়গা কলকাতা শহরে বোধহয় ছিল না, আর সেই জন্যে পরবর্তীকালে এখানে যখন আমি এসে সেই জিনিসগুলো করতে আরম্ভ করি, আমার নিজেকে অনেক সমৃদ্ধ মনে হয়েছে, আমার নিজেকে অনেক কমফোর্টেবল মনে হয়েছে আমার, এবং নিজেকে বিস্তৃত করে দিতে। হ্যাঁ, এখানকার যে মানে ওয়ার্ক কালচার বলুন বা যাই বলুন, সেটার সঙ্গে আমার নিজেকে মানিয়ে নিতে অনেক সাহায্য করেছে। তবে হ্যাঁ, আমি এর মধ্যেও কলকাতায় গেছি, কলকাতায় কাজ করেছি, ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে কাজ করেছি আমি 2 বছরের কাছাকাছি প্রায়, তো অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টু হিম, যেখান থেকে আমি প্রচুর কিছু শিখেছি। এটা কি জানেন তো, এটা ব্যক্তির ওপর নির্ভর করে, মানে সবসময় যে একটা শহর নির্ভর কোনো ব্যাপার তা নয়, এটা অনেকে আমরা ভুল করি। হ্যাঁ, মুম্বাই এমন একটা জায়গা যেখানে সারা ভারতবর্ষ থেকে মানুষ আসে, সারা ভারতবর্ষ থেকে ইন্ডাস্ট্রিজ আসে, সুতরাং ন্যাচারালি এখানে কাজের ধরন বেশি। কিন্তু কলকাতায় এখনও এমন কাজ হয় যেটা কিন্তু ভারতবর্ষের অন্য প্রান্তকে ভাবতে হবে যে এই কাজ কি করে সম্ভব হচ্ছে। সুতরাং আলটিমেটলি ওই যিনি কাজ করছেন, যিনি কাজ করাচ্ছেন, তার ওপরই ব্যাপারটা নির্ভর করে। শহরের সঙ্গে এটার কিন্তু যে খুব যোগ আছে তা নয়। ইন্দ্রদীপ দা তো কোনোদিন মানে বম্বেতে এসে থাকবেন না, উনি আসেন, থাকেন, কাজ করেন, চলে যান, কিন্তু বম্বেতে উনি বাড়ি করবেন না, সেটা উনি বলেই দিয়েছে, কারণ ওনার ভালো লাগে না, ওনার ভালো লাগে কলকাতায় থাকতে, ওনার ভালো লাগে নিজের বাড়ির কমফর্টে থাকতে, ওখানে উনি সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু তাই বলে কি তিনি ইন্দ্রদীপ দাশগুপ্ত নন? তাকে এক ডাকে তার মানে তাকে বম্বে, কলকাতা সব জায়গায় লোকে তাকে চেনে, তার কাজের অনুরাগী সবাই। হ্যাঁ, সুতরাং ওটা ম্যাটার করে না। তবে হ্যাঁ, একটা জায়গার কিছু ছাপ পড়ে আপনার ওপর কাজে। আমি কোথাও মনে হয় আমি মানে বম্বেতে এসে কলকাতার তুলনায় বেশি নিজেকে মানিয়ে নিতে পেরেছি, আমার এটুকু। আপনি যে জনারের মিউজিকটা, এটা আমার একান্ত ব্যক্তিগত জায়গা, এটা কোনো অ্যাডভাইস নয় কাউকে যে মানে বম্বে না এলে কেরিয়ার হবে না বা কলকাতায় থাকলে কিছু হবে না, এইগুলোতে আমি বিশ্বাস করি না। ঠিকই, হ্যাঁ, আপনাকে আর আমি আটকে রাখবো না। শেষের বেলায় কিছু শুনতে চাইবো, যেটা আপনি শোনাতে চান, যা শোনাতে চান। অনেক কিছুই শুনতে চাই, কিন্তু সময়ের তো একটা পাহারাদারি থাকে। তো বেশ, আমি আপনাকে তাহলে, আমরা এই শহরে বসে বাংলায় কথা বলার তো খুব সুযোগ হয় না, মানে এরকম ভাবে বন্ধু বান্ধব অনেক আছে, তো একটা আমি একটু বাংলা গান শোনাই আপনাকে। এটা আমাদের সময়ের অন্যতম প্রিয় আমার একজন কম্পোজার, গায়ক দাদা রূপঙ্করদার গাওয়া গান। মেঘ নেমে এলো তার জানালার কাছে, হাওয়া ডেকে নিল কারাল গোছে, কি জানি তোমার মনে আছে কি না আছে, মুখে যে বলেনি কিছু আমি সেইজন। মেঘ নেমে এলো তার জানালার কাছে, হাওয়া ডেকে নিল কারাল গোছে মন, কি জানি তোমার মনে আছে কি না আছে, মুখে যে বলেনি কিছু আমি সেইজন। মেঘ নেমে এলো তার জানালার কাছে।
অনেক 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 ধন্যবাদ। আমরা আপনার এই মূল্যবান আর একটা ধন্যবাদ আমাদের দেওয়ার আছে। আজকে আমরা যেখানে বসে শ্যুট করছি, হ্যাঁ, শুভম এর স্টুডিওতে। আমি শুভমকে একটু ডাকতে চাই। शुभम आप आइए प्लीज। इधर ही आ जाना, आइए ना। आ जा। हाँ हाँ हाँ। तो ये शुभम है, ये हमारा बहुत प्यारा दोस्त है, भाई है। इन्हीं के स्टूडियो में ही हैज़ अ ब्यूटीफुल स्टूडियो, ही इज़ अ ब्यूटीफुल पर्सन एंड Absolutely, इन्हीं के very स्टूडियो में nice हमने person. आज का ये पॉडकास्ट शूट किया। तो आवर सिंसियर थैंक्स टू हिम एंड फॉर যারা দেখছেন সবাই ওনার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যাপন কথার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং ভালো কন্টেন্টের পাশে থাকবেন। আজকের দিনে তো সবই কন্টেন্ট হয়ে গেছে, সেটাই। তো না হয় বললামই কন্টেন্ট, তো ভালো কন্টেন্টের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, নমস্কার। খুব ভালো থাকুন আর এইভাবে গানে গানেই আমরা থাকি।